হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োসোর্স। দেখো, আমরা আজ থেকে একটা নতুন সিরিজ চালু করছি। সেখানে আমরা কি করব না, ক্লাস 11 এবং ক্লাস 12-এর যে সমস্ত ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো আমরা সব কভার করার চেষ্টা করব। ঠিক আছে? দেখো, এখানে কি হবে, তোমাদের যে বোর্ড যে এক্সাম, সেই বোর্ড এক্সামের প্রিপারেশন তো হবেই চ্যাপ্টার ওয়াইজ। তার সাথে সাথে তোমাদের বিভিন্ন বায়োলজি রিলেটেড যে এন্ট্রান্স এক্সাম, যেমন তোমরা নেটের জন্য প্রিপারেশন নিচ্ছ বা তোমরা জেন পাস বিএসসি নার্সিংয়ের জন্য প্রিপারেশন নেবে, সেগুলো কিন্তু তোমার কভার হয়ে যাবে। ঠিক আছে? তোমাদের কাজ হচ্ছে ক্লাস করার সময় অবশ্যই আমি যেগুলো যেগুলো বলবো সেগুলো কিন্তু পরপর খাতাতে নোট করবে। তাহলে কী হবে, তোমাদের খাতাতে একটা শর্ট নোট থেকে যাবে। তুমি যখন সেটাকে রিভিশন করবে তখন কিন্তু তোমার কাছে ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা শুরু করবো, সেটা হচ্ছে ক্লাস 11-এর ইউনিট 3। যে ইউনিটটার নাম হচ্ছে কোষ এবং কোষের গঠন এবং কার্য। এই যে পুরো ইউনিটটা, ইউনিট 3, এই পুরো ইউনিটটাতে আমাদেরকে 3টা চ্যাপ্টার সাথে ডিল করতে হবে। প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে কোষের গঠন, অর্থাৎ কোষের গঠন জানতে হবে। তার সাথে সাথে কোষের উপাদান জানতে হবে, কোষ কেমনভাবে গঠিত হয় এবং কোষ নিয়ে পরে কী কেমনভাবে জীবদেহটা তৈরি হয়, এই সমস্ত ব্যাপারগুলো আমাদেরকে দেখতে হবে। সেকেন্ড যে চ্যাপ্টারটা, সেখানে আমরা কি দেখব? সেকেন্ড চ্যাপ্টারে আমরা দেখব যে কোষের মধ্যে যে সমস্ত ধরনের উপাদান থাকে, জৈব উপাদান, যেগুলোকে এক কথায় আমরা বলতে পারি বায়োমলিকুল, সেগুলো সম্পর্কে। এবং থার্ড যে চ্যাপ্টারটা, সেখানে আমরা কি পড়বো? সেখানে আমরা পড়বো কোষ বিভাজন, অর্থাৎ একটা কোষ থেকে কিভাবে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে পুরো যে ইউনিটটা, এই পুরো ইউনিটটা আমাদেরকে 3টা চ্যাপ্টার সাথে ডিল করতে হবে। ঠিক আছে? আমরা একটা একটা করে পড়বো। প্রথমে আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কোষ। দেখো, যদি আমরা প্রথমে কোষের কথা বলি, তাহলে হোয়াট ইজ সেল, হোয়াট ইজ সেল। দেখো, কোষের কথা যদি বলি, তাহলে এটা জানার আগে আমাদেরকে একটা ছোট্ট কনসেপ্ট জানতে হবে, তাহলে আমাদের কাছে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, মনে রাখবে, যত যে জীব আছে, চাহে সেটা এককোষী হতে পারে, সেটা বহুকোষী হতে পারে, সেটা অনুন্নত হতে পারে, সেটা উন্নত হতে পারে, যে কোনো জীবের কথাই যদি তুমি বলো, প্রত্যেকটা জীবের কিন্তু শুরু হয় একটি মাত্র কোষ থেকে। আর সেই কোষটা হচ্ছে জাইগোট বা ভ্রূণাণু। সেই একটা মাত্র কোষ থেকে কিন্তু প্রত্যেকটা জীবের জীবনযাত্রা শুরু হয়। আর এই জাইগোট বা ভ্রূণটা আসে কোথায়? দুটো গেমেটের মিলনের ফলে। তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেকটা জীবের যে জীবনযাত্রা, সেটা কিন্তু শুরু হয়, দেখো, একটা মাত্র কোষ থেকে, একটা কোষ থেকে। ক্লিয়ার? এবার কি হয়, দেখো, অনেকগুলো কোষ একসাথে মিলে পড়ে যখন কোনো একটা নির্দিষ্ট কাজ করে, তখন ওই যে কোষের সমষ্টি, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি কলা। তাহলে মনে করো, অনেকগুলো কোষ একসাথে মিলে পড়ে যখন কোনো একটা নির্দিষ্ট কাজ করছে, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো কলা, বা যেটাকে আমরা বলতে পারি টিস্যু, বা যেটাকে আমরা বলতে পারি কি? টিস্যু। এখন দেখো, এইরকম অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে পড়ে। মনে করো এটা হচ্ছে একটা টিস্যু, সাপোজ মনে করো এটা হচ্ছে একটা টিস্যু। আচ্ছা, এটা বাদ দিয়েও আমি চলো করছি, এটা মনে করো একটা টিস্যু, অর্থাৎ অনেকগুলো কোষ নিয়ে পড়ে এখানেও একটা টিস্যু তৈরি করেছে। আচ্ছা, এটা বাদ দিয়েও মনে করো অনেকগুলো কোষ নিয়ে পরে আরেকটা টিস্যু তৈরি করেছে। এইরকম অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে পড়ে তৈরি করে অঙ্গ। কি তৈরি করে? অঙ্গ, বা যেটাকে আমরা বলতে পারি অর্গান তৈরি করে অঙ্গ। এবারে কি হয়, দেখো, অনেকগুলি অঙ্গ একত্রিত হয়ে পড়ে তৈরি করে তন্ত্র, যেটাকে আমরা কি বলি? সিস্টেম। আর দেখো, অনেকগুলি তন্ত্র একত্রিত হয়ে পড়ে তৈরি করে একটা কমপ্লিট জীবদেহ। কি তৈরি করে? তৈরি করে একটা কমপ্লিট জীবদেহ, বা যেটাকে আমরা বলবো অর্গানিজম। ক্লিয়ার? তাহলে যে কোনো জীবের কথা যদি বলি, তার কিন্তু জীবনযাত্রা শুরু হয় একটাই কোষ থেকে। তারপর সেই অনেকগুলি কোষ যখন একসাথে মিলে পড়ে কোনো একটা নির্দিষ্ট কাজ করে, তখন তাকে আমরা কি বলি? সেই কোষ সমষ্টিটাকে কলা। অনেকগুলি কলা একত্রিত হয়ে পড়ে তৈরি করা অঙ্গ, অনেকগুলি অঙ্গ একত্রিত হয়ে পড়ে তৈরি করে তন্ত্র, আর অনেকগুলি তন্ত্র একত্রিত হয়ে পড়ে তৈরি করে জীবদেহ। এখন দেখো, যদি আমরা ছোট্ট একটা এক্সাম্পল নিই, তাহলে দেখো, আমরা যদি একটা জীবদেহের কথা বলি, তাহলে সেই একটা জীবদেহে অনেক তন্ত্র আছে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে যদি নিই, আমাদের মধ্যে
মনে করো পৌষ্টিক তন্ত্র আছে, পৌষ্টিক তন্ত্র আছে। আচ্ছা, আমাদের মধ্যে স্নায়ুতন্ত্র আছে, স্নায়ুতন্ত্র আছে। আচ্ছা, আমরা যদি বলি আমাদের মধ্যে রক্ত সংবহন তন্ত্র আছে, রক্ত সংবহন তন্ত্র আছে। আচ্ছা, রেচন তন্ত্র আছে, রেচন তন্ত্র আছে। আচ্ছা, এই যে তন্ত্রগুলো, এই তন্ত্রগুলো সবগুলো মিলে পরেই তো একটা কমপ্লিট জীবদেহ তৈরি হয়। এই যে প্রত্যেকটা তন্ত্র, এই প্রত্যেকটা তন্ত্র একসাথে মিলিত হয়ে পরেই কি হয়, একটা কমপ্লিট জীবদেহ তৈরি করে। এখন যদি এক একটা তন্ত্রের কথা যদি বলো, তারা কিন্তু অনেকগুলো অঙ্গ নিয়ে তৈরি। দেখো, আমরা যদি ছোট্ট একটা পৌষ্টিক তন্ত্রের এক্সাম্পল নিই, তাহলে পৌষ্টিক তন্ত্র অনেক অঙ্গ নিয়ে তৈরি। যেমন আমরা বলতে পারি প্রথমে আছে মুখবিবর, তারপর আছে গলবিল, গলবিলের পর আছে গ্রাসনালী, গ্রাসনালীর পর আছে যেমন পাকস্থলী। এগুলো সব এক একটা অঙ্গ। পাকস্থলী, পাকস্থলী বাদ দিয়ে যেমন আছে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত। আচ্ছা, ক্ষুদ্রান্ত বাদ দিয়ে আছে যেমন বৃহদন্ত্র, যেমন বৃহদন্ত্র। ঠিক আছে, এছাড়া আমি লিখলাম না, এরকম যেমন মুখবিবর আছে, তারপরে গলবিল আছে, ঠিক আছে, তারপরে গ্রাসনালী আছে। তাহলে এইরকম এই সমস্ত যে অঙ্গগুলো, এগুলো হচ্ছে এক একটা অঙ্গ। এই অঙ্গগুলো নিয়ে পরে একটা তন্ত্র তৈরি করছে, সেটা হচ্ছে পৌষ্টিক তন্ত্র। আবার এক একটা অঙ্গকে যদি দেখো তুমি, সাপোজ মনে করো পাকস্থলী বা ক্ষুদ্রান্ত, যে কোনো একটা কাউকে যদি তুমি নিয়ে নাও, তাহলে দেখতে পারো তারা কি নিয়ে তৈরি, অনেকগুলো কলা নিয়ে তৈরি। এবার সেখান থেকে যে কোনো একটা কলাকে যদি তুমি নিয়ে নাও, দেখতে পাবে সে অনেকগুলো কোষ, কলা নিয়ে, কোষ নিয়ে তৈরি। ক্লিয়ার? তার মানে এক কথায় আমরা বলতে পারি যে কমপ্লিট যে একটা জীব দেহ, কমপ্লিট যে একটা অর্গানিজম, সেটা কিন্তু পুরোপুরি দাঁড়িয়ে আছে কার উপরে, কোষের উপরে। তাহলে এখান থেকে দেখো আমরা একটা স্টেটমেন্ট বার করতেই পারি, সেটা হচ্ছে কি না, আমরা বলতে পারি যে যে কোষ, সে কোষ হলো জীবদেহের এক প্রকার ক্ষুদ্রতম একক। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে জীবদেহের, এটা হচ্ছে জীবদেহের ক্ষুদ্রতম একক, এটা হচ্ছে জীবদেহের ক্ষুদ্রতম একক। নেক্সট, তার সাথে সাথে দেখো আমরা এখান থেকে আরেকটা সেন্টেন্স বার করতে পারি, সেটা হচ্ছে কোষ হলো জীবদেহের গঠনগত কার্যগত একক। তাহলে কোষ হলো, আমরা বলতে পারি যে কোষ হলো জীবদেহের, জীবদেহের গঠনগত ও কার্যগত একক। তাহলে এটা কি হলো না, এটা হচ্ছে জীবদেহের গঠনগত কার্যগত একক। তাহলে এখানে দেখো আমরা দুটো স্টেটমেন্ট বার করতে পারি এখান থেকে। এক, সেটা হচ্ছে জীবদের ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ, যেখান থেকে জীবনযাত্রা শুরু হচ্ছে প্রত্যেকটা জীবের, এবং এটাই হচ্ছে জীবদের গঠনগত কার্যগত একক। ঠিক আছে, তাহলে আশা করি সবাই উত্তর পেয়ে গেছে যে কোষ কি। তাহলে কোষ হলো প্রত্যেকটা জীবের ক্ষুদ্রতম একক, এবং তার সাথে সাথে আমরা বলতে পারি এই কোষেই যে কোনো জীবের তার গঠনগত কার্যগত একক। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট এবার আমরা কি দেখবো, দেখো নেক্সট কনসেপ্টে আমরা কি দেখবো, যদি কোনো একটা জীবকে আমরা যদি বলি যে এটাকে জীব বলার ক্রাইটেরিয়া কি, অর্থাৎ এখানে আমরা দুটো টার্ম পাবো। কি কি? একটা আমরা পাবো ইনএনিমেট, আর একটা পাবো এনিমেট। তাহলে একটা পাবো আমরা ইনএনিমেট, দেখো এখান থেকে আমরা দুটো টার্ম পাবো, একটা পাবো ইনএনিমেট, ক্লিয়ার, আরেকটা পাবো আমরা টার্ম, সেটা হচ্ছে অ্যানিমেট, অ্যানিমেট। ক্লিয়ার? দেখো, ইনঅ্যানিমেট কথার অর্থ কি, মানে হচ্ছে নন লিভিং, অর্থাৎ জড় বস্তু। এক কথায় আমরা বলতে পারি নন লিভিং, জড় বস্তু। ক্লিয়ার? আর অ্যানিমেট মানে কি? অ্যানিমেট মানে হচ্ছে লিভিং, অর্থাৎ সজীব বস্তু। এক কথায় আমরা বলতে পারি অ্যানিমেট মানে হচ্ছে সজীব বস্তু। এবার কোশ্চেনটা হচ্ছে যে জড় বস্তু এবং সজীব বস্তু বলার ক্রাইটেরিয়া কি? তুমি কখন বলবে যে এটা হচ্ছে সজীব বস্তু, এটা হচ্ছে জড় বস্তু? মনে রাখবে, যদি কোষ থাকে তাহলে সেটা সজীব বস্তু, যদি কোষ না থাকে তাহলে সেটা হচ্ছে জড় বস্তু। তাহলে এক কথা আমরা বলতে পারি যে জড় বস্তুর ক্রাইটেরিয়া কি না, এর ক্রাইটেরিয়া হচ্ছে এর মধ্যে কোষ অনুপস্থিত, এর মধ্যে কোষ অনুপস্থিত, তাই তো? কিন্তু দেখো, যদি আমরা অ্যানিমেটের কথা বলি বা সজীব বস্তু, মানে এখানের ক্রাইটেরিয়া কি, এখানে হচ্ছে কোষ উপস্থিত। তাহলে এখানে ক্রাইটেরিয়া কি, এখানে ক্রাইটেরিয়া হচ্ছে কোষ উপস্থিত। তাহলে আশা করি বুঝতে পারলে যে ইনঅ্যানিমেট এবং অ্যানিমেট কি, কাকে আমরা বলবো জড় বস্তু, কাকে বলবো আমরা সজীব বস্তু। ক্লিয়ার হয়েছে? এবারে দেখো, আমরা নেক্সট কনসেপ্টে যদি বলি যে প্রত্যেকটা জীব
যে কোনো জীবের কথা যদি বলি তাহলে সেটা কোষ নিয়ে গঠিত, সেটা এখনই দেখতে পেলাম আমরা, কারণ জীব বলার ক্রাইটেরিয়াই হচ্ছে সেটা কি না কোষ দিয়ে গঠিত। তাহলে আমরা বলতে পারি সমস্ত জীব কোষ নিয়ে গঠিত হয়। তাহলে নেক্সট আমরা বলতে পারি কি এক কথায় না সমস্ত জীব, দেখো কি হয় না সমস্ত জীব কোষ নিয়ে গঠিত হয়। সমস্ত জীব কোষ নিয়ে গঠিত হয়। ক্লিয়ার? তাহলে এই যে জীবের কথা বলছি, এই যে জীব, আমরা যেখানে জীব কথাটা বললাম, এই জীব বলার ক্রাইটেরিয়াই হচ্ছে যে তার মধ্যে কি থাকবে, তার মধ্যে কোষ থাকবে। এবারে দেখো এই কোষ কতগুলো থাকবে একটা জীবের মধ্যে তার উপরে নির্ভর করে এই জীবটাকে দেখো আমরা দুভাগে ভাগ করতে পারি, তাই তো? একটাকে আমরা বলবো সেটা হচ্ছে এককোষী জীব। তাহলে একটাকে আমরা বলবো দেখো এককোষী জীব। আরেকটাকে আমরা কি বলবো, আরেকটাকে আমরা বলবো বহুকোষী জীব। আরেকটাকে আমরা বলবো বহুকোষী জীব। তাহলে এটা ডিপেন্ড করছে কার উপরে, কোষের সংখ্যার উপরে, কোষের সংখ্যার উপরে। মনে করো কোন একটা জীব, সেই জীবের একটি মাত্র কোষ, তার একটি মাত্র কোষ, এবং ওই একটি কোষে তার সমস্ত বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। আমরা যেমন আমরা হচ্ছি বহুকোষী, আমাদের প্রত্যেকটা বিপাক ক্রিয়ার জন্য স্পেশাল স্পেশাল অঙ্গ আছে, ঠিক আছে? ওদের একটাই কোষে, একটা কোষের মধ্যে তাদের সমস্ত বিপাক ক্রিয়া হবে এবং তাদের জীবনকে ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু সম্পন্ন করবে কিন্তু একটাই কোষ। তখন তাকে আমরা বলবো এককোষী জীব। অর্থাৎ তাহলে এক কথায় আমরা বলতে পারি কি না একটি মাত্র, আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি একটি মাত্র, একটি মাত্র কোষ নিয়ে গঠিত জীব, একটি মাত্র কোষ নিয়ে, একটি মাত্র কোষ নিয়ে গঠিত জীব। আর বহুকোষী কাকে বলবো, যেখানে একাধিক কোষ নিয়ে তৈরি হবে একটা জীব। তাহলে আমরা বলতে পারি একাধিক কোষ নিয়ে, একাধিক কোষ নিয়ে গঠিত জীব, একাধিক কোষ নিয়ে গঠিত জীব। দেখো এখানে যদি আমরা এক্সাম্পলের কথা বলি তাহলে যেমন আমরা এককোষীর এক্সাম্পল বলতে পারি, যেমন অ্যামিবা, যেমন দেখো অ্যামিবা, আচ্ছা অ্যামিবা বাদ দিই যেমন প্যারামেসিয়াম, যেমন প্যারামেসিয়াম, প্যারামেসিয়াম, ঠিক আছে? অ্যামিবা, প্যারামেসিয়াম, আচ্ছা ইউগ্লিনা, ইউগ্লিনা, এগুলো আমরা সব পড়বো, আমাদের একটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, সেখানে আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা ইউগ্লিনা বাদ দিও, যেমন সকলের নাম শুনেছে এক ধরনের ছত্রাক, সেটা হচ্ছে ইস্ট। এগুলো সব হচ্ছে এককোষী, অর্থাৎ এদের পুরো জীবনটা একটাই কোষ নিয়ে গঠিত, তাদের সমস্ত যে সমস্ত জৈবিক ক্রিয়া তাদের একটা কোষের মধ্যে সম্পন্ন হবে। কিন্তু দেখো বহুকোষী জীবের কথা যদি বলি, তাহলে বহুকোষী জীবের কথা যদি বলি তাহলে আমরা বলতে পারি যেমন সমস্ত উদ্ভিদ, সমস্ত উদ্ভিদ, সমস্ত প্রাণী, সমস্ত প্রাণী, কিছু কিছু ব্যতিক্রম আছে, ঠিক আছে? কিছু কিছু ব্যতিক্রম আছে, কিন্তু এখানে প্রাণী বলতে আমি বলতে চাইলাম কি না, প্রাণী বলতে এখানে বলতে চাইলাম সমস্ত উন্নত প্রাণী, যেমন আমরাও প্রাণী, ঠিক আছে? গরু, ছাগল, ভেড়া সকলেই প্রাণী, এরা সবাই হচ্ছে বহুকোষ। এবারে ব্যতিক্রম বা এক্সেপশন তো আছেই, সেটা তো থাকবেই, ঠিক আছে? কিন্তু ইন জেনারেল যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এককোষী যেমন অ্যামিবা, প্যারামেসিয়াম, ইউগ্লিনা, ঠিক আছে? বহুকোষী হচ্ছে সমস্ত উন্নত উদ্ভিদ এবং প্রাণী। ক্লিয়ার হয়েছে? চলো এবারে নেক্সট কনসেপ্ট, আমরা যদি নেক্সট কনসেপ্টের কথা বলি তাহলে এই যে এককোষী বলো বা বহুকোষী বলো, যে কথাটা আমি তোমাদের অলরেডি আগেই বলে দিয়েছি সেটা হচ্ছে এই যে এককোষী বলো বা বহুকোষী বলো, এই সমস্ত জীবেরই কিন্তু জীবনযাত্রা শুরু হয়েছে কোথা থেকে, আমি এখানে লিখে দিচ্ছি একটা স্টেটমেন্ট করে, যে এককোষী ইয়া বহুকোষী যে সমস্ত জীবেই বলো, সেই সমস্ত জীব, সকল জীব, আমরা এক কথা কি বলতে পারি না সকল জীব তার জীবন শুরু করে, সকল জীব তার জীবন শুরু করে একটি মাত্র, একটি মাত্র কোষ নিয়ে। ক্লিয়ার? আর একটি মাত্র কোষটা কি, সেই কোষটা হচ্ছে জাইগোট। সে কোষটা কি, সে কোষটা হচ্ছে জাইগোট।
বা যেটাকে আমি বলবো ভ্রূণাণু, বা যেটাকে আমি বলবো ভ্রূণাণু। ক্লিয়ার? দেখো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোষের আবিষ্কার, অর্থাৎ ডিসকভারি অফ সেল। প্রথম কোষের কনসেপ্টটা কার মাথাতে এলো এবং কিভাবে আমরা বুঝতে পারলাম যে কোষ বলে কোনো একটা বস্তু আছে এবং কোষ নিয়ে একটা জীব তৈরি হয়। দেখো তাহলে আমরা যদি দেখি যে প্রথম কোষ আবিষ্কার কে করেন, তাহলে মনে রাখবেন বিজ্ঞানী রবার্ট হুক। কে করেছিল না বিজ্ঞানী রবার্ট হুক, এবং সালটা ছিল 1665 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক প্রথম সে কোষ আবিষ্কার করেছিল। এখন কোশ্চেনটা হচ্ছে যে কোষটা সে কোথা থেকে আবিষ্কার করেছিল এবং সেই কোষটা কি ছিল। মনে রাখবে ও যে কোষটা আবিষ্কার করেছিল সেই কোষটা কিন্তু ছিল মৃত কোষ। অ্যাকচুয়ালি সেই কোষটা কি ছিল না, অ্যাকচুয়ালি সে আবিষ্কার যেটা করেছিল সেই কোষটা ছিল মৃত কোষ। দেখো কোথা থেকে আবিষ্কার করেছিল, একটা গাছ ছিল, সেই গাছটার নাম হচ্ছে ওক ট্রি। ঠিক আছে, একটা গাছ ছিল, সাপোজ একটা গাছ আছে, সেই গাছটার নাম হচ্ছে কি, দেখো গাছটার নাম হচ্ছে ওক ট্রি, গাছটার নাম হচ্ছে ওক ট্রি। তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে ওক গাছ, ওক গাছ বা ওক ট্রি, এটাকে আমি বলছি ওক ট্রি। দেখো এই যে ওক গাছের যে ছালটা দেখতে পাচ্ছ, ওক গাছের যে ছালটা বা যেটাকে আমরা বলি বার্ক, এর যে ছালটা বা যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি বার্ক, ওকে, যেটাকে আমরা কি বলি বার্ক, বা এই যে ছাল, এই ছালটাকে নিয়ে পরে সে কি করেছিল না মাইক্রোস্কোপে স্টাডি করেছিল। কে, বিজ্ঞানী রবার্ট হুক, সে মাইক্রোস্কোপে দেখেছিল। দেখো এখন এই যে ছালটা, অ্যাকচুয়ালি ছালটা কি, ছালটার মধ্যে ছিল কিন্তু মৃত। কেন বলো তো, কারণ এই যে যে ছালের কথা বলছি এটা হচ্ছে মৃত, তার কারণ কি, এটা হচ্ছে মৃত তার কারণ, কারণ এর মধ্যে কোনো প্রোটোপ্লাস্ট নেই। ঠিক আছে, তাহলে এটা কি না, এটা হচ্ছে মৃত উদ্ভিদ কোষ, কারণ এখানে প্রোটোপ্লাস্ট নেই। ঠিক আছে, বা বলতে পারো প্রোটোপ্লাজম। তার কারণ হচ্ছে কি না, এর প্রোটোপ্লাজম অনুপস্থিত। তাহলে যেহেতু প্রোটোপ্লাজম অনুপস্থিত, তার জন্য এটা হচ্ছে মৃত। মানে এক প্রকার আমরা বলতে পারি এখানে কি ছিল, কোষ প্রাচীর, শুধু কোষ প্রাচীরটা ছিল। ঠিক আছে, তাহলে এক কথায় কি ছিল এখানে, এক কথায় এখানে ছিল কোষ প্রাচীর, কোষ প্রাচীর যেটাকে সে স্টাডি করেছিল। দেখো এখন সে যখন মাইক্রোস্কোপে দেখেছিল, সে যখন মাইক্রোস্কোপে দেখেছিল কোনটা, এই ওক গাছের ছালটাকে, তখন সে দেখতে পেয়েছিল অনেকগুলি প্রকোষ্ঠ, ঠিক যেমন মৌমাছির, হানিবির যে কম্প, মৌচাকের মধ্যে তোমরা দেখতে পাবে, ঠিক আছে, হানিবির যে কম্প, ঠিক সেখানে যেমন অনেকগুলো প্রকোষ্ঠ থাকে, ঠিক একইভাবে এরকম অনেকগুলো প্রকোষ্ঠ সে কিন্তু দেখতে পেয়েছিল, যে অনেকগুলো এরকম প্রকোষ্ঠ সে দেখতে পেয়েছিল, অনেকগুলো প্রকোষ্ঠ সে এরকম দেখতে পেয়েছিল। ঠিক আছে, এখন দেখো এই যে প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠগুলোকে দেখে পরে অ্যাকচুয়ালি রবার্ট হুকের মাথায় কি এসেছিল না, রবার্ট হুকের মাথায় এসেছিল আগেকার দিনে কি হতো, দেখো যখন ইংরেজরা কাউকে বন্দি বানাতো, দেখো যখন ইংরেজরা কাউকে বন্দি বানাতো তখন তাদেরকে সেলুলার জেলে রাখতো, তাদেরকে সেলুলার জেলে রাখতো। এই যে সেলুলার জেল, সেলুলার জেল কি ছিল না, অনেকগুলো মনে করো রুম এরকম পরপর করা আছে, একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ে দেখো অনেকগুলো রুম এরকম পরপর করা আছে, সাপোজ মনে করো এরকম অনেকগুলো রুম পরপর করা আছে, এবং এই পুরো বিল্ডিংটাকে বলা হতো সে অনেক মোটামুটি 2 তলা 3 তলা এরকম অনেকগুলো রুম পরপর পরপর থাকতো সাজানো। হ্যাঁ, এটাকে বলা হতো সেলুলার, এটাকে বলা হতো সেলুলার জেল, বা এর আরেকটা নাম ছিল সেটা হচ্ছে কালাপানি, বা এর আরেকটা নাম হচ্ছে কালাপানি। ক্লিয়ার? তাহলে ওই যে অনেকগুলো প্রকোষ্ঠ আছে, যেমন এই যে প্রত্যেকটা রুমকে যেমন লাগছে সেরকম এক একটা প্রকোষ্ঠকে, এই যে এক একটা প্রকোষ্ঠ যেটা দেখতে পাচ্ছে রবার্ট হুক, সেই এক একটা প্রকোষ্ঠকে ওই সেলুলার জেলের সাথে তুলনা করে পরে তখন তার নাম দিল সেলুলি, তার মাথাতে এলো সেলুলি, বা যেটাকে আমরা বলি সেল। তাহলে সেল যে ওয়ার্ডটা,
বা কোষ যে ওয়ার্ডটা, এটা এসেছে অ্যাকচুয়ালি রবার্ট হুকের মাথায় কোথা থেকে, না সে যখন ওক গাছের ছালটাকে একটা মাইক্রোস্কোপে দেখেছিল, সে দেখেছিল সেই মাইক্রোস্কোপে অনেকগুলো প্রকোষ্ঠ আছে, অনেকগুলো কি আছে, প্রকোষ্ঠ আছে, ঠিক হানি কম্বের মতো অনেকগুলো প্রকোষ্ঠ আছে। তোমরা যদি একটা মৌচাককে দেখো, সেখানে কি হয়, অনেকগুলো যেমন প্রকোষ্ঠ থাকে, সেরকম অনেকগুলো প্রকোষ্ঠ আছে। এবং এই প্রকোষ্ঠটাকে তুলনা করলো কার সাথে, না আগেকার দিনে ইংরেজদের কি হতো, যে সেলুলার জেল থাকতো, বা যেটাকে বলা হয় কি আরেকটা নাম কালাপানি, সেখানে কি হতো, যাদেরকে বন্দি বানানো হতো তাদেরকে রাখা হতো। তো দূর থেকে যদি তুমি একটা বিল্ডিংকে দেখো এবং প্রত্যেকটা তালাতে অনেকগুলো রুম পরপর আছে, ঠিক একইভাবে এখানে এরকম অনেকগুলো প্রকোষ্ঠ লাগছে, তখন তার মাথাতে এলো ওই সেলুলার জেল থেকে এক একটা প্রকোষ্ঠ সেলুলি, এবং সেই থেকে এটার নাম হয়ে গেল সেল বা কোষ। তাহলে এই ছিল প্রথম কোষ আবিষ্কারের ইতিহাস। তাহলে মনে রাখবে প্রথম যে কোষ আবিষ্কার করেছিল কে, তার নাম হচ্ছে রবার্ট হুক, সালটা ছিল 1665। এবং প্রথম যে কোষটা আবিষ্কার করেছিল সেটা কি কোষ ছিল, সেটা ছিল মৃত কোষ। কোথা থেকে আবিষ্কার করেছিল, ওক গাছের ছাল থেকে, বা যেটাকে আমরা বলি বার্ক। অ্যাকচুয়ালি এই বার্ক বা যেটাকে আমরা কর্কও বলি, ঠিক আছে, কর্ক সেল, এটাকে আমরা কি বলি, ছালটাকে কর্ক সেলও বলি। এখন দেখো অ্যাকচুয়ালি এই ছালটা কি ছিল, উদ্ভিদের কোষ প্রাচীর, কারণ এটার মধ্যে কোনো প্রোটোপ্লাজমই ছিল না। তুমি যদি বার্ককে দেখো, গাছের যদি ছালকে দেখো, তাহলে ছালের মধ্যে শুধুমাত্র তুমি কি পাবে, একটা সেলের যে প্রাচীর, সে প্রাচীরটা পাবে, সেখানে তুমি প্রোটোপ্লাজম পাবে না। আর প্রোটোপ্লাজম বিহীন মানেই সেটা কি, সেটা হচ্ছে মৃত। তাহলে সে যে স্টাডি করেছিল সেটা ছিল মৃত কোষ। তাহলে প্রথম যে কোষ আবিষ্কার করেছিল সেটা যদি মৃত হয়, তাহলে সজীব কোষকে আবিষ্কার করেছিল। তাহলে এরপরে সজীব কোষের আবিষ্কার করে, তাহলে নেক্সট পয়েন্ট আমরা কি করব, যে প্রথম সজীব কোষ আবিষ্কার করে, প্রথম সজীব কোষ আবিষ্কার করেন, প্রথম সজীব কোষ আবিষ্কার করেন, কে করেছিলেন, না প্রথম সজীব কোষ আবিষ্কার করেছিলেন, তিনি ছিলেন অ্যান্টনি ভন লিউয়েনহক। তার নাম কি, তার নাম ছিল অ্যান্টনি ভন লিউয়েনহক। লিউয়েনহক প্রথম সজীব কোষ আবিষ্কার করেছিল। সালটা ছিল মোটামুটি ধরো 1674 থেকে মোটামুটি 1683 মধ্যে, এই টাইম পিরিয়ডের মধ্যে সে কিন্তু কাজটা করেছিল। এখন দেখো সজীব কোষ সে তো আবিষ্কার করেছিল, এই সজীব কোষের মধ্যে কি কি কোষ আবিষ্কার করেছিল সজীবের মধ্যে, যেমন ধরো ব্যাকটেরিয়া, যেমন কি কি, যেমন ব্যাকটেরিয়া, তাহলে ব্যাকটেরিয়া আবিষ্কার কে করেছিল, লিউয়েনহক, ব্যাকটেরিয়া। যেমন প্রোটোজোয়া, যেমন ধরো প্রোটোজোয়া। আচ্ছা, এটা বাদ দিও, যেমন আমাদের রক্তকণিকা, এগুলো কিন্তু আবিষ্কার করেছিল কে, না বিজ্ঞানী লিউয়েনহক। ক্লিয়ার? তাহলে প্রথম কোষ আবিষ্কার করেছিল কে, রবার্ট হুক, কিন্তু সেটা ছিল মৃত। কিন্তু প্রথম সজীব কোষকে আবিষ্কার করেছিল লিউয়েনহক, অ্যান্টনি ভন লিউয়েনহক। আশা করি ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কনসেপ্টে আমরা কি দেখবো, দেখো নেক্সট কনসেপ্টে আমরা যদি দেখি, তাহলে এখানে আমরা দুজন সায়েন্টিস্টের নাম পাবো। দেখো এখানে আমরা দুজন সায়েন্টিস্টের নাম পাবো। সে দুজন কে কে, দেখো একজনের নাম হচ্ছে, সেটা হচ্ছে ম্যাথিয়াস জে স্লেইডেন, বা আমরা বলতে পারি স্লেইডেন। তাহলে একজনের নাম হচ্ছে স্লেইডেন, একজনের নাম হচ্ছে স্লেইডেন, আরেকজনের নাম হচ্ছে, সেটা হচ্ছে থিওডর সোয়ান, বা আমরা তাকে সিম্পলি বলছি সোয়ান। এই দুজন সায়েন্টিস্টের আবির্ভাব হলো, ঠিক আছে। দেখুন স্লেইডেনের কথা যদি বলি, তাহলে মনে রাখবে স্লেইডেন ছিলেন একজন উদ্ভিদবিদ, ইনি ছিলেন একজন উদ্ভিদবিদ, অর্থাৎ বোটানিস্ট, তিনি উদ্ভিদ নিয়ে বিভিন্ন তার রিসার্চ করতেন। আর সোয়ান ছিলেন একজন প্রাণীবিদ, ইনি ছিলেন একজন কি, ইনি ছিলেন একজন প্রাণীবিদ। এবার দেখো এটাকে নেগলেক্ট করো না, তোমার ডাইরেক্ট কোশ্চেন এটা বুঝতে পারে যে স্লেইডেন হলেন একজন, ঠিক আছে, অতএব নেগলিজেন্সের কোনো ব্যাপার নেই। ওকে, মনে রাখবে স্লেইডেন হচ্ছে উদ্ভিদবিদ, সোয়ান হচ্ছে প্রাণীবিদ। দেখো যদি ভুলে যাও তাহলে এভাবেও মনে রাখতে পারো, সোয়ান অর্থাৎ ডাকের কথা মনে পড়েছে, হাঁস, তাহলে সে কি প্রাণী, তাহলে মনে রাখবে সে হচ্ছে প্রাণীবিদ। এবার দেখো স্লেইডেন কি বলেছিল, না স্লেইডেন বলেছিল, যেহেতু উনি উদ্ভিদবিদ ছিলেন, তাহলে উনি বলেছিলেন যে সমস্ত উদ্ভিদ কোষ নিয়ে গঠিত। তাহলে উনি কি বলেছিলেন, উনি বলেছিলেন সমস্ত উদ্ভিদ, সমস্ত উদ্ভিদ কোষ নিয়ে গঠিত, সমস্ত উদ্ভিদ কোষ নিয়ে গঠিত।
আর দেখো যদি সোয়ানের কথা বলি তাহলে উনি ছিলেন একজন প্রাণীবিদ। তাহলে উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন সমস্ত প্রাণী, উনি কি বলেছিলেন? সমস্ত প্রাণী কোষ নিয়ে গঠিত। এবার দেখো এখানে একটা কথা বলি, উনি বলেছিলেন সমস্ত প্রাণী কোষ নিয়ে গঠিত, তার মানে উনি এটা বলেননি যে উদ্ভিদ কোষ নিয়ে গঠিত নয়। উনি বলেছিলেন যে উদ্ভিদ কোষ নিয়ে গঠিত, এটাও যেমন ঠিক সেরকম প্রাণীও কোষ নিয়ে গঠিত, এটাও ঠিক। এটার ভুল মিনিং কেউ বার করবে না যে ইনি বলেছিলেন উদ্ভিদ কোষ নিয়ে গঠিত, ইনি বলেছিলেন প্রাণী কোষ, তার মানে ইনি বলতে চাইছেন যে উদ্ভিদ কোষ নিয়ে গঠিত নয়। না, উনি ওটা একবারও বলেননি। তিনি বলেছেন উদ্ভিদ কোষ নিয়ে গঠিত ঠিক আছে, তার সাথে সাথে প্রাণীও কিন্তু কোষ নিয়ে গঠিত। এখন কি করা হলো দেখো, এরপর পরবর্তী ক্ষেত্রে এই দুজনের তত্ত্বকে একত্রিত করে পরে, এই দুজনের যে তত্ত্ব, সেই দুজনের তত্ত্বকে একত্রিত করে পরে কি দেওয়া হলো? কোষ তত্ত্ব দেওয়া হলো। দুজনের তত্ত্বকে দেখো একত্রিত করে পরে দেওয়া হলো কি, একটা নতুন ধারণা দেওয়া হলো, সেটা হচ্ছে কোষবাদ বা কোষ তত্ত্ব। তাহলে যেটাকে আমরা বলতে পারি কি, কোষবাদ, বা যেটাকে আমরা বলতে পারি কোষ তত্ত্ব, বা যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি সেল থিওরি, যেটাকে আমরা বলি সেল থিওরি, যেটাকে আমরা বলি সেল থিওরি। ক্লিয়ার? তাহলে তোমাকে যদি কোশ্চেন করা হয় যে কোষবাদ বা কোষতত্ত্বের প্রবর্তককে, অবশ্যই তার উত্তর হবে স্লেইডেন এবং সোয়ান, একজন নয় দুজন মিলে পড়ে। ঠিক আছে, চলো এবার দেখো এই যে কোষতত্ত্ব বা কোষবাদের মূল যে প্রতিপাদ্য বিষয়, সেই প্রতিপাদ্য বিষয়গুলি কি কি ছিল দেখো। এর যদি মূল প্রতিপাদ্য বিষয় ছিল তাহলে হচ্ছে সকল জীবেই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। তাহলে প্রথম প্রতিপাদ্য বিষয় ছিল সেটা হচ্ছে সমস্ত জীবেই, মানে সেখানে উদ্ভিদ প্রাণী সবাই, জীব মানে সবাই, তাহলে সমস্ত জীবেই বলতে পারো এক বা একাধিক, সমস্ত জীবেই এক বা একাধিক কোষ নিয়ে গঠিত, সমস্ত জীবে এক বা একাধিক কোষ নিয়ে গঠিত। তার সাথে কি বলা হলো দেখো, 2 নম্বর যে প্রতিপাদ্য বিষয় ছিল সেটা হচ্ছে জীবনের গঠনগত একক হলো কোষ। তার সাথে আরেকটা কথা বলা হলো, সেটা হচ্ছে জীবনের গঠনগত একককে, না জীবনের গঠনগত একক হচ্ছে কোষ। তাহলে কোষবাদ বা কোষতত্ত্বের প্রবর্তককে স্লেডেন এবং সোয়ান। তার প্রতিপাদ্য বিষয় ছিল সমস্ত জীবেই, দেখো এখানে কি বলা হলো, জীব, মানে সেখানে উদ্ভিদ এবং প্রাণী উভয়কেই বলা হলো। ক্লিয়ার? এবারে দেখো নেক্সট, মোটামুটি ধরো সালটা হচ্ছে 1855 খ্রিস্টাব্দে। 1855 খ্রিস্টাব্দে একজন জার্মান রোগতত্ত্ববিদ ছিলেন, তার নাম ছিলেন ভিরচাও বা ভারচু, যা বলবে। তাহলে নেক্সট ইয়ার পরে একজন সায়েন্টিস্ট এলো এবং সে এসে পরে কোষতত্ত্বে একটা নতুন সেন্টেন্স বা বলতে পারো একটা নতুন তত্ত্বকে অ্যাড করে দিল। তাহলে সালটা ছিল কত? 1855। তাহলে মনে রাখবে 1855 খ্রিস্টাব্দে, 1855 খ্রিস্টাব্দে একজন সায়েন্টিস্ট হলো, তার নাম হচ্ছে ভারচু, বা আমরা বলতে পারি ভিরচাও, যা বলবে। একজন সায়েন্টিস্ট হলো, তার নাম হচ্ছে ভারচু। তিনি কি করলেন না, এই যে কোষতত্ত্ব, এই কোষতত্ত্বের সঙ্গে একটা নতুন তত্ত্বকে এড করলেন। ঠিক আছে, তাহলে ইনি কি করলেন না, একটি নতুন বক্তব্য যোগ করেন। আমি বলতে পারি ইনি কি বললেন, একটি নতুন তত্ত্ব যোগ করেন। কোথায় যোগ করেন? কোষতত্ত্বের মধ্যে যোগ করেন। এবং তিনি যে তত্ত্বটা অ্যাড করেছিলেন সেই তত্ত্বটা কি, সেটা ছিল দেখো, সেই তত্ত্বটা ছিল ওমনিস সেলুলি ই সেলুলি। তাহলে উনি যে তত্ত্বটা অ্যাড করলেন সেটা হচ্ছে ওমনিস সেলুলি ই সেলুলি। এটার অর্থ কি হতো? এর অর্থ হচ্ছে যে যদি তুমি দেখো যে প্রতিটা কোষ, সে প্রতিটা কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়। দেখো এর অর্থ কি, ওমনিস সেলুলি ই সেলুলি, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে প্রতিটি সজীব কোষ বা প্রতিটি কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়। তাহলে প্রতিটি কোষ কি হয় না, প্রতিটি কোষ তার পূর্ববর্তী যে কোষ, সেই পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়।
এটাই হচ্ছে অমনি সেলুলার ই সেলুলার অর্থ। এবং এটা কে বলেছিল? এটা বিজ্ঞানী ভার্চু বা ভিরচাও বলেছিলেন। এবং ইনি কি করেছিলেন? 1855 খ্রিস্টাব্দে কোষ তত্ত্বের মধ্যে একটা নতুন তত্ত্বকে এখানে অ্যাড করে দিয়েছিলেন। ক্লিয়ার? তাহলে আমি যদি একবার রিমাইন্ড করে নিই, দেখো স্লেডেন একজন উদ্ভিদবিদ ছিলেন, তিনি বলেছিলেন সমস্ত উদ্ভিদ কোষ নিয়ে গঠিত। সোয়ান একজন প্রাণীবিদ ছিলেন, তিনি বলেছিলেন সমস্ত প্রাণী কোষ নিয়ে গঠিত। দুজনের তত্ত্বকে অ্যাড করে কোষবাদ বা কোষতত্ত্ব দেওয়া হলো, সেল থিওরি। সেখানে বলা হলো সমস্ত জীবে, অর্থাৎ উদ্ভিদ প্রাণী আলাদা বলে কিছু নেই, সমস্ত জীব মানে উদ্ভিদ প্রাণী সবাই একসাথে যোগ হয়ে গেল, তারা এক বা একাধিক কোষ নিয়ে গঠিত। আর জীবনের গঠনগত একক হলো কোষ। এবারে পরবর্তী ক্ষেত্রে 1855 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভার্চু এই কোষ তত্ত্বের মধ্যে একটা নতুন তত্ত্বকে যোগ করলেন, সেটা হচ্ছে অমনি সেলুলার ই সেলুলার, যার অর্থ হচ্ছে আমাদের প্রতিটা কোষে সৃষ্টি হয় তার পূর্ববর্তী কোষ থেকে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট। এবারে দেখো আমরা কিছু এখানে টার্ম পড়বো এবং ওভারঅল যে কোষ, সেই কোষটা অ্যাকচুয়ালি কেমন দেখতে এবং তার মধ্যে কি কি উপাদান থাকে। দেখো ওভারঅল যদি আমরা একটা কোষের কথা বলি, তাহলে মনে রাখবে যে একটা কোষ সেটা মেনলি দুটো অংশ নিয়ে তৈরি। কি কি দেখো, একটা হচ্ছে প্রোটোপ্লাজম, আরেকটা হচ্ছে কোষ আবরণ, অর্থাৎ কোষের বাইরে যে আবরণ থাকে। আচ্ছা, কোষ আবরণের যদি কথা বলি, তাহলে দেখো কোষের একদম প্রোটোপ্লাজমের বাইরে যে আবরণটা থাকে সেটা হচ্ছে কোষ পর্দা বা সেল মেমব্রেন, কোষ পর্দা। আর কোষ পর্দার বাইরেও এক্সট্রা আর একটা লেয়ার থাকে, এটা আমরা দেখবো শুধুমাত্র উদ্ভিদে পাওয়া যায়, সেটা হচ্ছে কোষ প্রাচীর। এটা মনে রাখবে উদ্ভিদে পাওয়া যায়, উদ্ভিদ কোষে। এটা নেচার ওদেরকে সেফটির জন্য এক্সট্রা একটা ফিচার্স দিয়েছে, ঠিক আছে, কোষ প্রাচীর। এবার দেখো যদি প্রোটোপ্লাজমের কথা যদি আমরা বলি, তাহলে মনে রাখবে প্রোটোপ্লাজম তৈরি হয় দুটো জিনিস নিয়ে, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর তার সাথে থাকছে নিউক্লিয়াস। অর্থাৎ সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে একত্রে আমরা বলবো প্রোটোপ্লাজম। ক্লিয়ার? এবার দেখো যদি সাইটোপ্লাজমের কথা বলি, তাহলে মনে রাখবে সাইটোপ্লাজম দুটো জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে সাইটোসল, আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু। এবারে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু বলতে কি কি আমরা পাই? আচ্ছা, তার আগে সাইটোসলের কথা বলি। সাইটোসল মানে হচ্ছে কোষের মধ্যে যে তরল ধাত্রটা থাকে, একটা কোষের মধ্যে যে তরল ধাত্রটা থাকে সেটাকে আমরা বলি সাইটোসল। আর ওই তরল ধাত্রটার উপরে বিভিন্ন কোষীয় অঙ্গাণু ঘুরে বলছে, সেই তখন একসাথে আমরা সাইটোসল প্লাস কোষীয় অঙ্গাণুকে বলি সাইটোপ্লাজম। এবার সাইটোপ্লাজমের সাথে যদি তুমি নিউক্লিয়াসকে অ্যাড করে দাও তাহলে হবে প্রোটোপ্লাজম, আর প্রোটোপ্লাজমের বাইরে যদি কোষ পর্দাকে দিয়ে দাও তাহলে হবে প্রোটোপ্লাস্ট, এবং সেটা একটা কমপ্লিট কোষ গঠন করবে। এবার দেখো কোষীয় অঙ্গাণুর মধ্যে কি কি থাকে, অনেক কোষীয় অঙ্গাণু, তার মধ্যে কয়েকটা আমি এখানে বলছি যেগুলো আমাদেরকে পড়তে হবে পার্টিকুলারলি। যেমন আমাদের আছে ধরো মাইটোকন্ড্রিয়া, আচ্ছা মাইটোকন্ড্রিয়া বাদ দিয়ে আমাদেরকে পড়তে হবে যেমন প্লাস্টিড, কোষীয় অঙ্গাণু প্লাস্টিড। আচ্ছা প্লাস্টিড বাদ দিয়ে আমাদের কি আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমি শর্ট ফর্ম লিখছি ইআর। আচ্ছা তারপরে আমাদের কি আছে? গোলগি বডি, আচ্ছা গোলগি বডি বাদ দিয়ে কি আছে তার সাথে? লাইসোজোম। আচ্ছা লাইসোজোমের সাথে কি আছে? ভ্যাকিউল। ঠিক আছে। এছাড়াও আমরা পাবো কি কি? এছাড়াও আমরা পাবো যেমন সেন্ট্রোজোম, রাইবোজোম, আর কি পাবো আমরা? সেন্ট্রোজোম, রাইবোজোম, তার সাথে আমরা পাবো সেন্ট্রোজোম, এবং কিছু মাইক্রোবডি পাবো, সেগুলো আমরা দেখবো। এগুলো সব হচ্ছে কি? কোষীয় অঙ্গাণু। ঠিক আছে। তাহলে এই সমস্ত কোষীয় অঙ্গাণু যখন তরল ধাত্রটার উপরে ভাসবে তখন সেই পুরোটাকে আমরা কি বলবো? সাইটোপ্লাজম বলবো। তাহলে পুরো ব্যাপারটাকে যদি তুমি একবার কল্পনা করো, তাহলে এখানে দেখো আমরা নোট আকারে কয়েকটা জিনিস করে নিতে পারি। দেখো প্রথমে যদি তোমাকে বলি যে প্রোটোপ্লাজম, অ্যাকচুয়ালি প্রোটোপ্লাজম কি,
তাহলে অ্যাকচুয়ালি যদি আমরা বলি যে প্রোটোপ্লাজম, সে প্রোটোপ্লাজম মানে কি? প্রোটোপ্লাজম মানে হচ্ছে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজম মানে কি? প্রোটোপ্লাজম মানে হচ্ছে সাইটোপ্লাজম প্লাস তার সাথে কে থাকবে? নিউক্লিয়াস। তার সাথে থাকবে নিউক্লিয়াস। ক্লিয়ার? নেক্সট যদি বলি যে সাইটোপ্লাজম কি, নেক্সট যদি বলি সাইটোপ্লাজম কি, তাহলে সাইটোপ্লাজম মানে হচ্ছে সাইটোসল আর তার সাথে থাকবে বিভিন্ন, তার সঙ্গে থাকবে বিভিন্ন কোষীয় অঙ্গাণু। তাহলে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু যখন সাইটোসলের উপরে ঘুরে বেড়াবে তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো সাইটোপ্লাজম। এবার দেখো আমি যদি সাইটোসলের কথা বলি, এবার দেখো আমি যদি এখানে সাইটোসলের কথা বলি, মানে একটা কোষের অভ্যন্তরে যে তরল ধাত্র থাকে, তাহলে কোষ মধ্যস্থ, এক কথা আমরা বলতে পারি কোষ মধ্যস্থ তরল ধাত্র, তাই তো? তাহলে সাইটোসল বুঝতে পারলে, সাইটোপ্লাজম বুঝতে পারলে, প্রোটোপ্লাজম বুঝতে পারলে। আর একটা টার্ম মনে রাখবে, সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। দেখো আমরা প্রোটোপ্লাস্ট কাকে বলবো? প্রোটোপ্লাস্ট, দেখো প্রোটোপ্লাজম মানে সাইটোসল প্লাস কোষীয় অঙ্গাণু, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। দেখো তুমি যদি প্রোটোপ্লাজমের বাইরে, দেখো তুমি যদি প্রোটোপ্লাজমের বাইরে কোষ পর্দাকে অ্যাড করে দাও, তুমি যদি প্রোটোপ্লাজম তার বাইরে তুমি কোষ পর্দাকে অ্যাড করে দাও, অর্থাৎ তার চারিদিকে কোষ পর্দা আছে, এখন এই গোটাটাকে আমরা কি বলবো? প্রোটোপ্লাস্ট। তাহলে প্রোটোপ্লাস্ট আর প্রোটোপ্লাজম দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারলে। চলো এবার পুরো ব্যাপারটাকে আমরা একবার রিমাইন্ড করি। মনে করো একটা কোষ, তাহলে কোষের ভিতরে কি আছে? একটা গহ্বর, ফাঁকা জায়গা। সেই ফাঁকা জায়গার মধ্যে একটা তরল ধাত্র আছে। তাহলে প্রথম তোমার মাথাতে থাকা উচিত কি, যে কোষের ভিতরে একটা তরল ধাত্র আছে। সে তরল ধাত্রটাকে কি বলবো? সাইটোসল। এক কথা আমরা কি বলবো? তরল ধাত্রটাকে সাইটোসল। এবার সাইটোসলের উপরে বিভিন্ন কোষীয় অঙ্গাণু আছে, বিভিন্ন কোষীয় অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ইয়ার, গোলগি বডি, লাইসোজোম, ভ্যাকুল, রাইবোজোম, সেন্ট্রোজোম, সমস্ত কোষীয় অঙ্গাণু ঘোরাফেরা করছে কোথায়? ওই তরল পদার্থটার উপরে, মানে সাইটোসল প্লাস কোষীয় অঙ্গাণু। তাহলে এখন এই গোটাটাকে কি বলবো? সাইটোপ্লাজম। তাহলে তরল বস্তুটাকে কি নাম? সাইটোসল। তার উপরে কোষীয় অঙ্গাণুগুলো ঘোরাফেরা করছে, পুরোটাকে একসাথে কি বলবো? সাইটোপ্লাজম। এবার সাইটোপ্লাজমের সাথে তুমি যোগ করে দাও নিউক্লিয়াসকে, তাহলে সাইটোপ্লাজমের সাথে যখন নিউক্লিয়াসকে অ্যাড করে দেবে তখন সেটা কি হয়ে যাবে? প্রোটোপ্লাজম। এবার প্রোটোপ্লাজমের বাইরে তুমি কোষ আবরণ দিয়ে দাও, প্রোটোপ্লাজমের বাইরে কোষ আবরণ, তার মধ্যে কোষ পর্দা, অর্থাৎ প্রোটোপ্লাজম, তার বাইরে তুমি দিয়ে দিলে কোষ পর্দা, এখন এটা কি বলবো? প্রোটোপ্লাস্ট। ঠিক আছে? তাহলে এক কথায় যদি তুমি কোষের কথা বলো, তাহলে একদম বাইরে যদি দেখো তাহলে কি থাকে? কোষ পর্দা। উদ্ভিদের ক্ষেত্রে তারও বাইরে আরেকটা এক্সট্রা আমরা দেখতে পাই, সেখানে একটা লেয়ার আছে, সেটা হচ্ছে কোষ প্রাচীর। ঠিক আছে? তাহলে প্রোটোপ্লাস্ট বুঝতে পারলে, প্রোটোপ্লাজম বুঝতে পারলে, সাইটোপ্লাজম বুঝতে পারলে, আর সাইটোসল কি বুঝতে পারলে। তাহলে ওভারঅল যদি একটা কোষ তুমি পড়তে চাও, বা তোমাকে বলা হয় একটা কোষের গঠন সম্পর্কে যদি তুমি পড়তে চাও, তাহলে তোমাকে কি কি পড়তে হবে? এই সমস্ত জিনিসগুলো তোমাকে ডিটেলসে পড়তে হবে। অর্থাৎ তোমাকে কোষ পর্দা পড়তে হবে, কোষ প্রাচীর পড়তে হবে, নিউক্লিয়াস পড়তে হবে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ইয়ার, গোলগি বডি, লাইসোজোম, ভ্যাকিউল, রাইবোজোম, সেন্ট্রোজোম, আরও বিভিন্ন ধরনের আমরা মাইক্রোবডিস পাবো। এই প্রত্যেকটা জিনিস তুমি কমপ্লিট পড়বে, তবে গিয়ে তোমার কমপ্লিট হবে কোষের গঠন। তাহলে আশা করি কোষ সম্পর্কে যে একটা প্রাথমিক ধারণা সেটা সকলের মধ্যে হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা কি করব? এই যে প্রত্যেকটা সম্পর্কে আমরা আলোচনা করব, অর্থাৎ কোষ পর্দা কি তার ডিটেলস নিয়ে একটা আমরা আলোচনা করব, কোষ প্রাচীর, নিউক্লিয়াস, বাকি যে কোষীয় অঙ্গাণুগুলো আছে প্রত্যেকটা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ক্লিয়ার?